সো এরকম একটা স্ক্রিন তোমাদের আসার কথা, মানে তোমাদের উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছিল স্টার্টে সিএমডি লিখলে চলে আসছে না, অথবা রানে গিয়ে সিএমডি লিখলেও হবে বোথ ওকে। আচ্ছা, সো এখানে গিয়ে তোমরা লিখবা হচ্ছিল আইপি কনফিগ, আইপি অথবা ইফ কনফিগ, আমি শিওর না, এখানে মনে হয় আইপি কনফিগ। আচ্ছা, তোমাদের হলো আইপি কনফিগ, আমার এখানে হলো ইফ কনফিগ। তোমাদের আইপি কনফিগ আসলে এরকম একটা বড় মানে অনেকগুলো লেখা আসবে, দেখো আইপি কনফিগ লেখো তোমরা, আইপি কনফিগ, CONFIG, আইপি কনফিগ দেখবা ওখানের মধ্যে আইপি অ্যাড্রেস সামথিং IPv4 একটা অ্যাড্রেস আছে, IPv4 192.172.something.something চারটা ভাগে ভাগ করা আছে, 172.something.something, এটা তোমাদের লাগবে, এটা একটু লিখে রাখো। এটা তোমাদের লাগবে, এটা একটু লিখে রাখো। তো তোমাদের এখানে কি আছে, এরকম আছে না 172.17.0.108 সামথিং এরকম, মানে চারটা ভাগে ভাগ করা আছে, এটাকে বলা হয় IPv4 অ্যাড্রেস, ঠিক আছে। ওখানে একটা আরেকটা আছে IPv6 অ্যাড্রেস, তো আমরা IPv6 এ আমাদের কাজ করব, IPv4 নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, IPv4 IPv6 ডিফারেন্ট, IPv4 এর পাশে দেখো IPv4 অ্যাড্রেস। আচ্ছা, সো এটা জেনারেলি হলো পার্টিকুলার একটা তোমাকে অ্যাড্রেস দেওয়া হবে, তোমাদের প্রত্যেকটা পিসি এর একটা অ্যাড্রেস, তোমাদের এগুলো যেগুলো পিসি অ্যাড্রেস এগুলো লোকাল আইপি অ্যাড্রেস। আচ্ছা, লোকাল আইপি পিসি পাবলিক আইপি অ্যাড্রেস কি, এগুলো নেটওয়ার্কিং কোর্স থেকে আরো ডিটেইলস দেখতে পারবা, আমি নেটওয়ার্কিং নামে মধ্যে একটা কোর্স আছে, ওটার মধ্যে এই অ্যাড্রেস স্পেসিফিক এগুলো অনেক ডিসকাশন আছে, আমরা এখানে খুবই সিম্পল আকারে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে দুই ধরনের মানে অ্যাড্রেস স্পেস আছে, এটা দিয়ে তুমি একটা পিসি আইডেন্টিফাই করতে পারবা, 172.17 সামথিং এর একটা স্পেসিফিক আছে। সো প্রত্যেকটা এটা একটা 8 বিটের, মানে এই জায়গায় 8 বিটের একটা নাম্বার দিতে পারবা, প্রত্যেকটা সাইজ 8 বিট, এখানে একটা 8 বিটের নাম্বার, এখানে একটা 8 বিটের নাম্বার, এখানে একটা 8 বিটের নাম্বার, তাহলে টোটাল কতগুলো আমার নাম্বারের মধ্যে জেনারেট করা যাবে, মানে এরকম অ্যাড্রেস আমি যদি দিতে এখানে একটা 8 বিটের নাম্বার আছে, এখানে একটা 8 বিটের নাম্বার, ঠিক আছে, তাহলে টোটাল আমি যদি চিন্তা করি কতগুলো নাম্বারের মধ্যে জেনারেট করা যাবে, 32 বিট, 32 বিট তাহলে কতগুলো হবে, এগুলো হিসাব করে নিও বাসায়, যে আজকে এত টাইম নাই এগুলো বোঝানো, এগুলো যদি না বুঝতে পারো, প্রত্যেকটার মধ্যে 2 টু দি পাওয়ার 8 টা করে জায়গা থাকে, এটার মধ্যে 2 টু দি পাওয়ার 8 টা কম্বিনেশনে নাম্বার হওয়া সম্ভব না, তাহলে 2 টু দি পাওয়ার 8 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 কেন ইনটু করে আসতেছে, এটা কাউন্টিং এর মধ্যে অলরেডি পড়ানো আছে, যদি কাউন্টিং না করে এটা ওপি টপিক না, ঠিক আছে, এটা বাসায় দিয়ে দেখে নাও, কাউন্টিং একটা ইম্পর্টেন্ট টপিক ফর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে তুমি যে কোনো জায়গায় তুমি করতে যাও, যে কোনো জায়গায় তুমি সফটওয়্যার ডেভেলপার হওয়া, যে কোনো জায়গায় তোমার কাউন্টিং লাগবে, কাউন্টিংটা যদি না পারো, আমরা অনেক সময় মুখস্থ করি তিন আসলে কোন হবে সমাবেশ হলে সি হবে কি হবে সামথিং এরকম, কিন্তু আসলে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, যে ব্যাকগ্রাউন্ডে আসলে কোন সময় কি ইউজ করবো, কোন সি ইউজ করবো, আসলে কি ইউজ করবো, কেন সি ইউজ করবো, এই ধরনের কোনো কিছু রুল নাই, বুঝতে হবে যে আমার হলো কাউন্টিংটা কিভাবে হচ্ছে। তো এটা মানে টাফেস্ট টপিক, এটা অবশ্যই টাফ টপিক, এটা আমরা সবাই জানি, এটা অনেকেরই প্রবলেম হয়, প্রবাবিলিটি, বিনা সমাবেশ, কাউন্টিং, তো এগুলো একটু দেখতে হবে কিভাবে এরা 232 আসে, ওকে। তো এখানে 232 নাম্বারিং করা যাবে, তো 232 কাইন্ড অফ 4 বিলিয়নের মতো নাম্বার, তো 4 বিলিয়নটা তুমি পিসি ওয়ালা আইডেন্টিফাই করতে হবে, বাট এখন তুমি একটু চিন্তা করে দেখো পৃথিবীতে কি 4 বিলিয়নটা নাম মানে পিসি আছে, কম আছে না বেশি আছে, কম আছে। তুমি এখন তোমার পকেটে চিন্তা করো, তোমার পকেটে কয়টা মোবাইল আছে, একটা, তোমার সামনে একটা পিসি আছে, তুমি তো দুইটা আইপি অ্যাড্রেস ইউজ করতেছো, পৃথিবীতে মানুষ আছে কত, ফেসবুক ইউজ করে 1 বিলিয়ন, তো 2 বিলিয়ন, তাহলে ফেসবুকের প্রত্যেকটা ইউজার যদি দুইটা করে ডিভাইস ইউজ করে তাহলে দুইটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে 4 বিলিয়ন হয়ে গেল, দুইটার বাকিগুলো বাদ দিলাম। তো এর জন্য মানে IPv4 এটা অনেক ক্ষেত্রে রয়েছে, শুরু মনে করেছিল যে ইন্টারনেট এত মানে স্প্রেড হবে না, সো ওই সময় এই IPv4 অ্যাড্রেস দিয়ে তারা ভাবছিল যে এটা দিয়ে তৈরি করতে পারে, তো পরবর্তীতে দেখা গেল আসলে এই আইপি অ্যাড্রেস দিয়ে আসলে হচ্ছে না, সো তখন IPv4 v6 অ্যাড্রেস নিয়ে আসছে, তো এটা IPv4 IPv6 হচ্ছিল 120 বিট অ্যাড্রেস, সো দ্যাট মিন্স তুমি 2 টু দি পাওয়ার 128 টা নাম্বার
নাম্বার জেনারেট করতে পারবা। সো এটা বলা হয় যে IPv6 এ তুমি ছোট ছোট বালুকণা কিন্তু এখানে দিতে পারবে, মানে এটা হলো একটা হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার। সো এখন IPv6 হচ্ছে এখন চলে আসছে, এখন দেখো প্রত্যেকটা সবাই হচ্ছে IPv6 কেন, কারণ IPv4 অলরেডি তুমি ইউজ করতেছো সব, এখন তো এরকম করতে পারো না। এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ে why we use IPv6, because শান্তির পোড়াতে এর অনেক ডিটেইল আছে, অনেক লেখাপত্র আছে। সিম্পলি আমি জাস্ট বলি, পৃথিবীতে এখন তুমি এমন করতে পারো না যে এখন তুমি বললা যে আজকে রাত 12টা থেকে সব বন্ধ, 5 মিনিটের মধ্যে আমি সব অ্যাড্রেস চেঞ্জ করে দেবো, সব IPv6 হয়ে যাবে। পসিবল? এখন মানে তোমার হচ্ছে ব্যাক প্রপাগেশন দিতে হবে। ফর এক্সাম্পল তোমার মোবাইল ডিভাইসে তুমি মনে করো অ্যান্ড্রয়েড 2.3 ইউজ করো, আরেকজন হয়তো 4.0 ইউজ করে, ব্যাক প্রপাগেশন দিতে হবে না, আগে প্লাস অপারেশন দিতে হবে না। তো এটা আসলে এভাবে বলা হয় যে, এভাবে যদি চিন্তা করো যে এটা আসলে ইলজিক্যাল, যে আমি আজকে বলবো রাত 12টা থেকে আজকে হলো সব ডিভাইস বন্ধ থাকবে, এর মধ্যে হচ্ছে আমরা IPv6 এ কনভার্ট করবো, দেন সব চালু হয়ে যাবে, যেটা আসলে পসিবল। ঠিক আছে? তো এর জন্য IPv6 IPv4 যদি ইউজ করা হচ্ছে, বা আস্তে আস্তে IPv4 চলে যাচ্ছে, এরপরে হয়তো নেক্সট কিছু 10 বছর বা 20 ইয়ার্স এ 10 ইয়ার্স হবে না, হয়তো 20 ইয়ার্স হবে, 25 ইয়ার্স এ তখন IPv4 ফুললি অবসলিউট হয়ে যাবে। যাই হোক, মেনলি ওটা আমাদের চিন্তার বিষয় না। তো এই অ্যাড্রেসিং স্পেস এগুলো নিয়ে আরো আমাদের নেটওয়ার্ক নিয়ে কাজ করানো হবে। সো এটা হচ্ছে মেনলি IPv4 IPv6 এর। তো এই অ্যাড্রেস দিয়ে সেটা পার্টিকুলার পিসি কানেক্ট করা হবে। এখন তোমাদের এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে এটা লোকাল অ্যাড্রেস, ঠিক আছে? পাবলিক আইপি এরকম, মানে এখানে লোকাল অ্যাড্রেস আছে কিছু, আবার পাবলিক আইপি প্রাইভেট আইপি কিছু আছে। তোমাদের এখানে যেগুলো আছে প্রাইভেট আইপি, দ্যাট মিন্স তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে এটা শুধুমাত্র এইখানে, মানে তোমাদের ইউআই এর মধ্যে যারা আছে তারা শুধুমাত্র চিনতে পারবে, বাইরে থেকে এটা চিনতে পারবে। বাইরে থেকে চিনতে হলে ইউআই এর একটা পাবলিক আইপি আছে, একটা দুটো এরকম থাকে, পারমানেন্ট কাইন্ড অফ দুটো এরকম। সো তোমাদের এরকম দুটা অথবা তিনটা এরকম থাকতে পারে, আই ক্যান কাইন্ড অফ নো, মানে কাইন্ড অফ এরকম থাকে, যেটা যেটা হলো পাবলিক আইপি থাকবে, ওইটার মাধ্যমে হচ্ছে এখানে মানে চিনতে পারবে, ঠিক আছে, বাইরে। সো তুমি যদি এই অ্যাড্রেস তুমি বাসায় যে তোমার যদি এপিসি কে আইডেন্টিফাই করতে চাও, তাহলে বলতে হবে তোমার আইপি অ্যাড্রেসটা কি, সেটা যদি জানতে চাও তুমি হোয়াট ইজ মাই আইপি দিয়ে সার্চ দাও, তাহলে দেখতে পারো যে একটা আইপি অ্যাড্রেস দেখতে পারো। মোস্ট প্রবাবলি তোমাদের এখানে সবারই সেম আইপি অ্যাড্রেসই দেখাবে, ঠিক আছে, কারণ তোমাদের পাবলিক আইপি সবার সেম। তো গুগলে যে সার্চ দিয়ে পাবা হোয়াট ইজ মাই আইপি, সেটা দিয়ে সার্চ দিয়ে দেখো, তাহলে দেখো চলে আসবে। সো এটা হচ্ছে হলো তোমাদের আইপি অ্যাড্রেসটা। আমি জাস্ট তোমাদের একটু যদি দেখাই, এটা আবার কি হলো, সো এই হোয়াট ইজ মাই আইপি দিয়ে সার্চ দিলে দেখবে যে এরকম একটা কাইন্ড অফ মানে তোমাদের একটা আমারটা একই সেম হবে, আর আমরা একই ইন্টারনেটে কানেক্ট। তো এটা হচ্ছে তোমাদের ইউআই রুল পাবলিক আইপি। তো এখানে কোনোটা মধ্যে ঢুকতে হলে জেনারেলি বাইরে থেকে এপিসি গুলোর মধ্যে ঢোকা যায় না, কারণ হচ্ছে এটা হলো প্রাইভেট আইপি ইউজ করা হয়, ওটা পাবলিক আইপি। আচ্ছা, ওটা আমাদের জানার বিষয় না, এখন এটা আসলে নেটওয়ার্কিং কোর্সে আবার দেখতে হবে। সো দ্যাট মিন্স আমার মেইন কনসার্ন হচ্ছে আমাদের একটা প্রত্যেকটা একটা আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস। এখন আমরা চিন্তা করো তোমাদের বাসার একটা অ্যাড্রেস আছে, কিন্তু তোমার বাসার মধ্যে অনেকগুলো ফ্ল্যাট আছে না, তাহলে তোমাদের পার্টিকুলার একটা পার্সনকে যদি আমি ওখানে রেফার করতে যাই, পার্টিকুলার পার্সনের কাছে পাঠাইতে চাই, তাহলে কি করতে হবে, ফার্স্টে ওই অ্যাড্রেসটা লিখতে হবে, দেন ফ্ল্যাট নাম্বার অথবা সামথিং একটা নাম্বার দিতে হবে, যে ওই নাম্বারে হচ্ছে অথবা ওই ফ্ল্যাটে অথবা ওই রুমে। তো এই যে রুম নাম্বারটা এটা কিন্তু পিসির সাথে ম্যাচ করে, পিসির একটা আইপি অ্যাড্রেস, বাট তোমার এই পিসির মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করে। তুমি চিন্তা করো আমার এই ব্রাউজারের মধ্যেই এখন হচ্ছে অনেকগুলা আমার অ্যাপ্লিকেশন রান করতেছে, ফেসবুক আছে, আমার জিমেল আছে, এখানে গুগল আছে, গুগল ক্লাসরুম আছে, আরো কতগুলো আমার এখানে ট্যাগ করেছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমাদের একটা প্রসেস। ইভেন এটা বাদ দাও, এখানে একটা আছে, আমার এখানে একটা ড্রপ বক্স রান হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আমি হয়তো আর অন্য কোনো অ্যাপ্লিকেশন রান করছি, প্রত্যেকটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। এবং সে এভাবে চিন্তা করো, আমি ফেসবুক দিয়ে এখানে আমি লগ ইন করছি, জিমেল দিয়ে আমি লগ ইন করছি। সো আমি ধরো জিমেল দিয়ে একটা কিছু পাঠাইলাম, সে পাঠাইলো আমার কাছে একটা রেসপন্স দিল যে আমার সেন্ড হয়ে গেছে। ফেসবুকে তুমি যদি পাঠাও, একটা মেসেজ পাঠাও, সে হয়তো রেসপন্স দিবে। অথবা আরো সুন্দরভাবে আমি যদি বলি, তুমি মনে করো চ্যাট করতেছো, দুইটা চ্যাট উইন্ডো ওপেন আছে, আমি একটা সেন্ড করো, এখন সে যখন তোমাকে পাঠাবে, ওই সাইডে মনে করো দুজন পার্সন আছে, পার্সন এ পার্সন বি।
পার্সন এর সাথে তুমি কথা বলতে পার্সন বি এর সাথে কথা বলছো। এখন পার্সন এ তো তোমার একটা আইপি অ্যাড্রেস পাঠাবে, কিন্তু কোন চ্যাট উইন্ডোর মধ্যে পাঠাবে সে তোমার বলতে হবে না। তুমি চ্যাট উইন্ডো না বলে দাও, তাহলে এক ধরনের স্প্যাম করে দিতে হবে। তোমার কাছে পাঠাবে, সবাই তোমাকেই পাঠাবে, এও তোমাকে পাঠাচ্ছে, বিও তোমাকে পাঠাচ্ছে, বাট কোন চ্যাট উইন্ডোর মধ্যে। তো এটা হচ্ছে একটা প্রসেস আইডি থাকে। তুমি যখন একটা কানেকশন তৈরি করতেছো, সেটা একটা সকেট তৈরি করে। সো সকেটটা হচ্ছে একটা পার্টিকুলার একটা প্রসেসের একটা আইপি অ্যাড্রেস এন্ড একটা, এটা বলা হয় মানে প্রত্যেকটা প্রসেস একটা পার্টিকুলার পোর্ট নাম্বার রান করে। ফ্ল্যাগ নাম্বারটাই এখানে বলা হয় পোর্ট নাম্বার। আইপি অ্যাড্রেস হলো তোমার বাসার অ্যাড্রেস, ফ্ল্যাগ নাম্বার হচ্ছে তোমার এখানে পোর্ট নাম্বার। সো এখানে একটা পোর্ট নাম্বার আছে, ওই পার্টিকুলার পোর্টে হলো একটা প্রসেস রান করে। সো এই পোর্ট নাম্বারের আবার প্যাটার্ন আছে। পোর্ট নাম্বার হলো জেনারেলি 0 থেকে 2 টু দি পাওয়ার কি মনে নাই কাইন্ড অফ এরকম 6 5 5 3 6 এরকম এতগুলো নাম্বার হলো তুমি মধ্যে যে কোনো একটা পোর্ট নাম্বারের মধ্যে সে রান করতেছে, ঠিক আছে? এটা তোমার এবিসির জন্য লিমিটেড। সো এর মধ্যে যে কোনো একটা পোর্ট নাম্বার নিয়ে সে রান করতেছে। সো সে যখন তোমার এগুলো পাঠাবে, অন্য জায়গা থেকে কিছু যখন পাঠাবে, তখন সেই স্পেসিফাই করে দিবে which IP address and which port number. সো এই দুটো স্পেসিফাই করে দিবে। সো তখন যখন আসবে, তখন ফার্স্ট IP address দিয়ে তোমার পিসিটাকে আইডেন্টিফাই করবে, আফটার দ্যাট পোর্ট নাম্বার দিয়ে ওই প্রসেসটাকে আইডেন্টিফাই করবে যে কোন চ্যাট উইন্ডো অথবা কোন অ্যাপ্লিকেশন, জিমেল, ফেসবুক, টুইটার কোনটার মধ্যে সে রান করতেছে। সো এই পোর্ট নাম্বার দিয়ে সে করবে। পোর্ট নাম্বার আমরা চুজ করার সময় এখানে আমার একটা জিনিস আছে, 0 থেকে 1024 এই পোর্ট নাম্বারের যে রেঞ্জটা আছে, এই পোর্ট নাম্বার হচ্ছিল এটা হলো মানে স্পেসিফিক একটা পোর্ট নাম্বার, যে পোর্ট নাম্বার সিস্টেম ইউজ করে। সিস্টেমে কিছু অ্যাপ্লিকেশন আছে, সিস্টেমের একটা অ্যাপ্লিকেশন হলো যে ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? একটি পোর্ট নাম্বারে রান করে। এবং এফটিপি একটা প্রোটোকল আছে, সেটা আমার হলো কাইন্ড অফ 32 এরকম একটা নাম, বিটের নাম। সো এই ধরনের পোর্ট নাম্বারগুলো 0 থেকে 1024 এই পোর্ট নাম্বারগুলো হচ্ছিল তুমি ইউজ করতে হবে, তুমি না ইউজার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। আবার এর বাইরেও কিছু পোর্ট নাম্বার আছে যা অলরেডি ইউজ করে। ফর এক্সাম্পল কাইন্ড অফ হচ্ছিল 888 নামে একটা পোর্ট নাম্বার আছে, যেটা হচ্ছিল অনেক ক্ষেত্রে ওরাকল নামে একটা অ্যাপ্লিকেশন আছে। ওরাকল একটা সামনে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছিল এখানে রান করতে হয়। সো এটা কিন্তু 1024 এর বাইরে, বাট এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যারা হচ্ছিল এই ধরনের পোর্ট নাম্বারগুলো স্পেসিফাই করে দেয়। তখন এই পোর্ট নাম্বারগুলো চেঞ্জ করে দেখতে হবে। আবার ইভেন তুমি একটু পরে দেখবে তুমি একটা পোর্ট নাম্বারে রান করতেছো, এরপরে আবার যখন ওই অ্যাপ্লিকেশনটা অফ না করে তুমি যদি আবার অ্যাপ্লিকেশনটা সেম পোর্ট নাম্বার রান করতে যাও, তাহলে ইরর, কারণ ওই পোর্ট নাম্বারটা অলরেডি কেউ নিয়ে রাখছে। সো এটা হলো তোমাদের ইরর। সো এই ধরনের দেখা যায় ইররের মধ্যে কোন সময় যদি দেখো যে পোর্ট অলরেডি ইজ ইন ইউজ, তখন কি করতে হবে, দেখতে হবে যে আমরা আগে কোন অ্যাপ্লিকেশন রান করে রাখছিলাম, ওটা অফ করতে হবে। আদারওয়াইজ পোর্ট নাম্বার চেঞ্জ করে দাও। আমার তো অনেক পোর্ট নাম্বার আছে, কথা বুঝে গেছে? তোমাদের ক্ষেত্রেও হবে, যখন আমরা যখন অ্যাপ্লিকেশন রান করবো, তখন একটা অ্যাপ্লিকেশন আমরা একটা স্পেসিফিক পোর্ট নাম্বার রান করতে থাকবো, তখন আমাকে ওই পোর্ট নাম্বারটা আর ইউজ করতে পারবো না। তখন ওটা যদি অফ না করে আমি যদি আরেকবার ওই সেম অ্যাপ্লিকেশনটা রান করি, আমাদের একটা মানে অ্যাপ্লিকেশন বারবার রান করতে হবে, বারবার করে অ্যাক্টিভেট করতে হবে। আবার রান করলে দেখবে যে ইরর, কারণ ওই পোর্ট নাম্বার অলরেডি ইউজ আছে। সো বুঝা গেছে? আমি তাহলে একটা পিসির মধ্যে একটা প্রসেস কিভাবে আইডেন্টিফাই করবো। সো একটা পিসিকে একটা প্রসেসের মধ্যে আইডেন্টিফাই করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, IP address and port number. বুঝছেন ক্লিয়ার? তো আরো নেটওয়ার্কিং একটা ব্রড টপিক। নেটওয়ার্কিং এর মধ্যে অনেক রিসার্চ করা হয়, বাংলাদেশের মধ্যে অনেক নেটওয়ার্কিং এর রিসার্চার আছে, বিভিন্ন ধরনের বড় বড় কনফারেন্স হয়। সো নেটওয়ার্কিং এত মানে সহজ টপিক না, আমি এক ক্লাসে কেন, এক কোর্সে কেন, এক ইয়ারও তুমি রিসার্চ করতে পারবে। নেটওয়ার্কিং অনেক হচ্ছে সারা জীবন ধরে রিসার্চ করতে হবে। সো নেটওয়ার্কিং একটা টপিক নিয়ে তুমি রিসার্চ করতে হবে, এটা আমরা কিছু স্পেশালাইজ করব। সো আজকে এখানে হচ্ছে আমাদের বিষয় নেটওয়ার্কিং এর জানা বিষয় না, আমাদের মেইন কথা হচ্ছে how we can address a particular PC, how we can identify a particular PC. So we can identify a particular PC using IP address and port number. সো এবার আমরা আসি হচ্ছিল আমাদের মেইন কাজে। সো আমরা হচ্ছিল এখানে দেখব কিভাবে সকেট প্রোগ্রামিং আমরা ইউজ করতে পারি। সো সকেট প্রোগ্রামিং এর এখানে সকেট জিনিস হচ্ছিল এই লজিক্যাল এলিমেন্ট অফ এ পার্টিকুলার কোড। আমরা এখানে কোড নাম্বার বললাম, একটা আইপি অ্যাড্রেস বললাম, এই যে এখানে কোডগুলো এগুলো হলো পার্টিকুলার একটা সকেট। সো সকেট হলো একটা লজিক্যাল element of a particular code which can represent a particular process, ঠিক আছে? আমরা একটা প্রসেসের সাথে কন্টাক্ট করতে গেলে আমাদের একটা সকেট তৈরি করতে হবে, ইউজিং সকেট we can interact with a particular process. এটাই হচ্ছে আমাদের সকেট। সো এটাই বলা হয় সকেট প্রোগ্রাম। সো জাভার মধ্যে জেনারেলি সকেট দিয়ে করা হয়, ইভেন অন্যান্য প্রোগ্রামিং এ সকেট কনসেপ্ট আছে। প্রোগ্রাম যদি তুমি নিজে স্পেসিফাই করে এটা এমন কোন প্রোগ্রাম ইউজ করতেছে এটাও জানা যায়, কমান্ড আছে এটা জানা যায়, বাট তুমি হলো জীবনের গ্রুপ করে বাইরে যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে ওটা ইউজ করতে পারবে, যদি না অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে।
জেনারেলি করে না, কারণ তোমাদের এখানে মানে এরকম কোনো অ্যাপ্লিকেশন জেনারেলি ইনস্টল করা নাই যেগুলো হচ্ছে হলো এর বাইরে কোনো পোর্ট নাম্বার ইউজ করতেছে। ওকে, সো এবার আমরা আসি কোডে। কোডের মধ্যে এখন তোমরা ফার্স্ট অফ অল দুইটা ফাইল তৈরি করে নাও, একটা হলো সার্ভার ডট জাভা আর একটা হলো ক্লায়েন্ট ডট জাভা। ও আচ্ছা, তোমাদের তো আবার সার্ভার ক্লায়েন্টেরও কনসেপ্ট নেই। আচ্ছা, দুইটা ফাইল আগে তৈরি করো, একটা হচ্ছে হলো ক্লায়েন্ট ডট জাভা আর একটা হচ্ছে হলো সার্ভার ডট জাভা। এসিআরভি সার্ভার ডট জাভা, এটা কি আসছে সেটা বারবার চলে যায়। আচ্ছা, সার্ভার ক্লায়েন্ট জিনিসটা কি আমি বলতেছি। সার্ভার আই থিঙ্ক তোমাদের ধারণা আছে, প্রত্যেকদিন ইউজ করো। ওকে, সার্ভার ক্লায়েন্ট হচ্ছিল ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েব আর্কিটেকচার না, মানে ইন্টারনেটের আর্কিটেকচার বলতে পারো, ইন্টারনেট অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। সো ক্লায়েন্ট সার্ভার কিন্তু আমরা প্রত্যেকদিনই আমরা ইউজ করতেছি, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ফর এক্সাম্পল আমরা ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক ইউজ করতে গেলে কি হয়, ফেসবুকে একটা পিসি আছে, পিসির মধ্যে ফেসবুকের তুমি যে ফেসবুকে যে ছবি আপ করছিলা অথবা ফেসবুকে যে পোস্ট দিছিলা সেগুলো একটা আপ করা আছে, তারপরে সেখান থেকে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড। ইভেন তোমরা তো এখানেও সার্ভার ইউজ করছো, তোমাদের সার্ভার স্কেলে সেটা কি একটা পার্টিকুলার একটা পিসি ইউআইএল পিসিতে ডাটা রাখা আছে, আমরা ওইখানে কিছু ডাটা রাখি, তোমরা ওইটা ইউজ করতে পারো। ইভেন তোমরা ওখানে রাখতে পারো, ঠিক আছে? তো এই স্টুডেন্টের দিয়ে তোমরা ওখানে রেখে দিও, যেটা কি ইউআইএল সার্ভার। তোমরা যখন ইউকেমে ঢুকো, ইউকেমে ঢুকলে কি হয়, ইউকেমে হচ্ছিল ইউআইএল এ একটা সার্ভারের মধ্যে রাখা আছে, তুমি ওখানে ঢুকলে তোমার ইনফরমেশনগুলো দেখতে পারো। তো এইগুলো হচ্ছিল ক্লায়েন্ট সার্ভার কনভারসেশন। ক্লায়েন্ট সার্ভার কি, সার্ভার হচ্ছিল একটা পিসি যেটা হচ্ছে একটা সেন্ট্রাল একটা জায়গায় রাখা আছে, ইউ ক্যান অ্যাক্সেস ইউজিং ইউর ইন্টারনেট ব্রাউজার অর সামথিং ইন্টারনেট অ্যাপ্লিকেশন। আচ্ছা, জেনারেলি একটা পিসি থাকে না, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম আছে, ক্লাউড কম্পিউটিং এই ধরনের জিনিস আছে, এটা যখন একটু হায়ার লেভেলে পৌঁছে যাবে তখন জানতে পারবা যে একটা পিসির মধ্যে আমরা সব রাখি, এগুলো সেন্ট্রালাইজ মানে ডিসেন্ট্রালাইজ পিসি থাকে। তোমরা ফেসবুকে সার্ভার একটা না, ফেসবুকে অনেক সার্ভার আছে, যেমন ইউরোপের জন্য একটা সার্ভার আছে, এশিয়ার জন্য একটা সার্ভার আছে, ইভেন বাংলাদেশের জন্য একটা সার্ভার জানি না থাকতে পারে, ঠিক আছে? সো প্রবাবলি যেটাই মানে থাকুক, মানে মেন কথা হচ্ছে তারা এরকম অনেক জায়গায় সার্ভার রাখে। তো এইগুলো আবার ম্যানেজমেন্টের রয়েছে যে হাউ টু ম্যানেজ এই ডিসেন্ট্রালাইজ সার্ভার, মানে তোমার কন্টেন্টটা কোথায় রাখবে, বাংলাদেশের সার্ভারে রাখবে নাকি এশিয়ার সার্ভারে রাখবে নাকি ইউএসএ সার্ভারে, এগুলো কিন্তু মানে ম্যানেজ করা যায়। হাউ টু অর্গানাইজ রিসোর্স, মানে এই রিসোর্সগুলো কোথায় রাখবে, মানে তোমার রিসোর্সগুলো কোথায় রাখবে, বাংলাদেশের সার্ভারে রাখবে নাকি ইউএসএ সার্ভারে রাখবে। ধরো তুমি বাংলাদেশের সার্ভারে রাখো, কারণ তুমি বাংলাদেশের ইউজার, কয়েকদিন পরে তুমি হয়তো মাইগ্রেট করে অন্য দেশে চলে গেলো, তখন কিন্তু তোমার কন্টেন্টটা ওইখানে মাইগ্রেট করে দেবে। তো এরপরে তুমি যে দেশে যাবে ওই দেশের থেকে যখন অ্যাক্সেস করতে হবে তখন ওইটা নেয়ার বাই যে সার্ভার আছে সেখান থেকে তোমার অ্যাক্সেস করতে হবে। তো এগুলো আবার ম্যানেজমেন্টের ব্যাপার আছে। মেইনলি এটা হচ্ছে তোমার একটাই আমার সার্ভার পিসি আছে, কোনো জায়গায় রাখা আছে, এর কোনো রিসোর্স রাখা আছে, উই ক্যান অ্যাক্সেস দ্যাট রিসোর্স ইউজিং আওয়ার ইন্টারনেট ব্রাউজার অর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো তুমি যেটাতে ইউজ করতেছো যে ইন্টারনেট অ্যাপ্লিকেশনটা আমি বললাম, ইন্টারনেট অ্যাপ্লিকেশন হলো ক্লায়েন্ট, আর যেটা হচ্ছে হলো অন্য অপোজিটে সামথিং কোনো একটা রিমোট ডিস্টেন্সে রাখা আছে সেটা হচ্ছে আমার সার্ভার। সো এখানে হচ্ছে আমরা এই সার্ভার ক্লায়েন্ট রিলেশনশিপ ইউজ করি। আচ্ছা, সো সার্ভার ক্লায়েন্টের মধ্যে আমাদের ফার্স্টে আমি এখানে দুইটার মধ্যেই মেন মেথড তৈরি করে নিই। ক্লায়েন্টের মধ্যে একটা মেন মেথড তৈরি করলাম অ্যান্ড সার্ভারের মধ্যে একটা মেন মেথড তৈরি করলাম। এখন একটা চিন্তা করো, তোমার কিছু পিসি কিন্তু অফও থাকতে পারে, অনও থাকতে পারে, বাট সার্ভারের পিসি কিন্তু অলওয়েজ অন থাকতে হবে, ঠিক আছে? সো সার্ভার আসলে কি করে, সার্ভারে এখানে একটা পার্টিকুলার একটা পোর্টে সে লিসেন করতে থাকে, পার্টিকুলার একটা পোর্ট আছে যেটা হচ্ছে অলওয়েজ লিসেন করার জন্য। লিসেন করার মানে কি, সে অলওয়েজ ওটার মধ্যে লিসেন করতে থাকে যে কোনো ইউজার আসবে, যদি ইউজার আসে তার সাথে কমিউনিকেট করার জন্য সে আরেকটা পোর্ট নাম্বার দিয়ে তার সাথে কমিউনিকেট করে। কিভাবে চিন্তা করতে হবে, ধরো মনে করো এখানে যদি তুমি মনে করো যে এভাবে আমরা যদি চিন্তা করতে পারি যে তোমরা যখন এখানে মানে ইউআইতে যখন এন্টার করো তখন তো ফার্স্টে কার কাছে যেতে হবে, ভর্তি সময় কার কাছে গেছো, অ্যাডমিশন অবশ্যই পার্টিকুলার একজনের কাছে গেছো, এরপরে তোমার কি বলা হয়েছে, পার্টিকুলার একটা মেন্টরে সেন্ড করে দেওয়া হয়েছে, তোমাদের এখন একটা মেন্টর আছে, এরপর থেকে ওই মেন্টরের সাথে তোমার কমিউনিকেট করো। কিন্তু অ্যাডমিশন অফিস তো এক জায়গায়, ওই জায়গায় ফার্স্ট তোমার যেতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাডমিট দিতে পারো, তারপর তোমার মেন্টরে সেন্ড করা হবে, পার্টিকুলার একটা মেন্টর দেওয়া হবে, অথবা ডিপার্টমেন্ট আছে যাই হোক, আমি মেন্টর আমি ধরো এরকম যে প্রত্যেকের জন্য একজন করে মেন্টর আছে, চিন্তা করো যে আনরিয়ালিস্টিক, তো চিন্তা করো যে প্রত্যেকজন একজন করে মেন্টর আছে এবং একটা ইউনিক মেন্টর আছে, তাহলে সে কি করতেছো,
তাহলে এরপর থেকে তুমি যদি তার সাথে কমিউনিকেট করতে যাও বা ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতে যাও তোমাকে মেট্রোর থ্রুতে কমিউনিকেট করতে হবে। তো তাহলে কিভাবে একটা পার্টিকুলার একটা পোর্ট আছে যে পোর্টটা হচ্ছে অ্যাডমিশন অফিস, যেটা অলওয়েজ হচ্ছে লিসেন করতে থাকে যে কেউ এখানে অ্যাডমিশনের জন্য আসবে। যে অ্যাডমিশনের জন্য আসে, অ্যাডমিশন করে তাকে একটা আইডি আর একটা পোর্ট দিয়ে দেয় যে তুমি এর মধ্যে মেট্রোর সাথে কমিউনিকেট করো। সিমিলারলি সার্ভার ক্লায়েন্ট রিলেশনশিপের ক্ষেত্রে সার্ভারের মধ্যে এরকম একটা পোর্ট নাম্বার আছে অ্যাডমিশন অফিসের। এখানে কি হয় যে অলওয়েজ এখানে লিসেন করতে থাকে যে কেউ আমাকে রিকোয়েস্ট করলো কিনা যে আমার সাথে কমিউনিকেট করবে। সো যখনই রিকোয়েস্ট করবে তখন কি করবে, সে তার সাথে কমিউনিকেট করা শুরু করবে, তার সাথে রেজিস্টার করলো। আফটার দ্যাট এরপর তার জন্য একটা সকেট ক্রিয়েট করে, এরপর থেকে ওই ক্লায়েন্টের জন্য তুমি অ্যাক্সেস করতে গেলে ওই সকেট দিয়ে তোমার কাজ করতে হবে। ঠিক আছে, ওই সকেটটা হচ্ছে মেন্টর। সো একটা পোর্ট নাম্বার থাকবে যেটা হচ্ছে সার্ভার অলওয়েজ রান করতে থাকবে, যেটা দিয়ে হেয়ার করতে থাকবে, লিসেন করতে থাকবে যে আমার কাছে কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট আসবে না। এটা একটা পোর্ট নাম্বার। এটা অলওয়েজ স্পেসিফিক, এমন যত ক্লায়েন্ট আছে সবাইকে ওই পোর্ট নাম্বার আগে রিকোয়েস্ট করতে হবে। আফটার দ্যাট সার্ভার কি করবে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা ইউনিক একটা আলাদা একটা সকেট তৈরি করে দেবে। ঠিক আছে, এরপর থেকে ওই ক্লায়েন্ট যদি সার্ভারের সাথে কমিউনিকেট করতে যায় ওই সকেটের মাধ্যমে কমিউনিকেট করবে। সার্ভারের সাথে ইউজারের আরেকটা কানেকশন। তো ওই যে আগে পোর্ট নাম্বার ছিল সেই পোর্ট নাম্বারের সাথে আর কমিউনিকেট করবে, ওইটা শুধুমাত্র হচ্ছে ফার্স্ট টাইম সার্ভারকে রিকোয়েস্ট করা যাবে। আফটার দ্যাট ওই সার্ভার যে নতুন একটা সকেট তৈরি করেছিল সেটার সাথে সে কমিউনিকেট করবে। একটা করে সকেট তৈরি হবে, বা একটা যে স্পেসিফাই রিসেন্ট যে পোর্ট নাম্বারটা সেটা অলওয়েজ সেম থাকবে। ওইটার মধ্যে জাস্ট ইউজার রিকোয়েস্ট করবে, আর রিকোয়েস্ট করার পরে যখন সার্ভার অ্যাকসেপ্ট করবে এরপরে সার্ভার কি করে আরেকটা সকেট তৈরি করবে। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা এরকম সকেট থাকবে। ঠিক আছে, সো তাহলে আমাদের এইখানে সার্ভারের ক্ষেত্রে সো ওই সার্ভারে একটা সকেট তৈরি করতে হবে যেটার মধ্যে সে লিসেন করতে থাকবে। সো এর একটা নাম আছে সার্ভার সকেট, এটা জেনারেল সকেট না, এটা হলো সার্ভার সকেট। সো তুমি যদি সার্ভার সকেট নাম দাও দেখবে যেখানে চলে আসছে সার্ভার সকেট java.net এর এই প্যাকেজের মধ্যে। সো আমি যদি এখানে এন্টার দিই, এটা নাম দিলাম সার্ভার সকেট ইকুয়াল টু নিউ সার্ভার সকেট, এটা পোর্টের নাম দিলাম সেম 5050। এটা আসলে কোনো আমার স্পেসিফিকেশন নাই, আমার ইচ্ছা হয়েছে আমি 5050 দিয়েছি। ইউ ক্যান ইউজ এনি নাম্বার হুইচ ইজ নট ইন দ্য 0 to 1024 রেঞ্জ। সো এর বাইরে যে কোনো কিছু তুমি ইউজ করতে পারো। আচ্ছা, এখন তোমাকে এখানে একটা ইরোড দিবে। এই ইরোডটা হচ্ছে একটা এক্সেপশন ইরোড। তোমাদের এক্সেপশন পড়ানো হয়েছে থিওরিতে, মানে আমার সেকশন বাদে পড়ানো হয় না। আচ্ছা, নেক্সট পড়ানো হবে। এক্সেপশন কাইন্ড অফ হচ্ছে একটা ইরোড। ইরোডটা কিভাবে হয়, ইরোডটা হয় হচ্ছে যখন তুমি রান করতেছো, এটা হলো কম্পাইল টাইমে কোনো রান ইরোড দিবে না। দুই ধরনের ইরোড হয়, একটা কম্পাইল টাইম ইরোড, একটা রান টাইম ইরোড। কম্পাইল টাইম ইরোড হচ্ছে কম্পাইল টাইমে তুমি যদি ফর এক্সাম্পল সেমিকোলন দাও নাই, তুমি ঠিক কোনো কোডটা লেখো নাই, তখন হচ্ছে কম্পাইল টাইম ইরোড। আর এক্সেপশন হচ্ছে রান টাইম ইরোড। ফর এক্সাম্পল তুমি একটা নাম্বার কোনো 0 দিয়ে ডিভাইড করলা, সো এটা কিন্তু কম্পাইল টাইমে সে দেখাবে না, কিন্তু যখন রান করতে যাবে তখন হচ্ছে তুমি যদি 0 ইনপুট দাও তখন হলো এক্সেপশন হবে। সো এটা হচ্ছে মানে কম্পাইল টাইম ইরোড। অর ফর এক্সাম্পল তুমি হচ্ছে 3 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলা, বাট তুমি অ্যাক্সেস করতেছো 5 নাম্বার ইনডেক্স, তখন দেখো তোমার অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিবে। সো এই এক্সেপশন হচ্ছে রান টাইম ইরোড। বাট আপাতত আমরা এই ইরোড নিয়ে আমরা চিন্তা ভাবনা না করি, তোমাদের এটা ক্লাসের মধ্যে পড়ানো হবে। আমরা এটা আপাতত মানে স্কিপ করে যাই। স্কিপ করার একটা ওয়ে হচ্ছে এখানে দুইটা সলিউশন আছে, অ্যাড এক্সেপশন টু মেথড সিগনেচার আর সার্ভ আন্ডার দ্য ট্রাই ক্যাচ। সো আপাতত অ্যাড এক্সেপশন টু মেথড সিগনেচার দিয়ে এখন থ্রোজ দিয়ে দেব। থ্রোজ কেন দিলাম, থ্রো অথবা ট্রাই ক্যাচটা কোথায় ইউজ করব এগুলো তোমাদের এক্সেপশন যখন পড়ানো হবে তখন ইউজ করবে। আপাতত মনে করো এই থ্রোজ এখানে দিয়ে দিলাম, ফাইভ এক্সেপশন হবে। ঠিক আছে, অলরেডি আমি থিওরি ক্লাস নিয়েছি, ওই থিওরি ক্লাসও দেখে নিতে পারবো। বাট আপাতত আমরা এখান থেকে স্কিপ করলাম, কারণ এটা আপাতত এই ক্লাসের মধ্যে আমাদের দেখানোর উদ্দেশ্য না। সো তাহলে এই 5050 এই সার্ভারটা যখন রান করে রাখবো 5050 তে সে হেয়ার করতে থাকবে যে কোনো ক্লায়েন্ট আসবে কিনা। সো এখন দেখো এই ধরনের অ্যাপ্লিকেশন যখন তৈরি করতে যাবো অথবা কোনো প্রবলেম সলভ করতে যাবা, ফার্স্টে তোমাকে এটা আসলে একটা ডায়াগ্রামের মতো লিখে দেবা। এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। সো সার্ভার একটা হচ্ছে পোর্ট ক্রিয়েট করছে, আমি সংক্ষেপে লিখি, পোর্ট ক্রিয়েট করা হলো। এখন কি করবে, ক্লায়েন্ট হচ্ছে ওই পোর্টে রিকোয়েস্ট করবে। সো আমার এখান থেকে রিকোয়েস্ট করার একটা মানে পোর্ট লিখতে হবে। সো এটা কিন্তু এখন আমি লিখি না, রিকোয়েস্ট করতে হবে। সো আমি সার্ভারে সকেট তৈরি করেছে, এই কাজটা হয়েছে, কাজ হচ্ছে
পোর্ট ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমি কিন্তু এখনো ক্লায়েন্টে আমি কোনো পোর্ট লিখি নাই। সো ক্লায়েন্ট থেকে আমার রিকোয়েস্ট পাঠাতে হবে। ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠাবো কীভাবে? আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট নাম্বার দিয়ে আমি রিকোয়েস্ট করবো যে আমাকে এখন এন্ট্রি করতে দাও। সো এখানে আমার একটা সকেট তৈরি করতে হবে। সকেট, এটা সার্ভার সকেট না, এটা জেনারেল সকেট। এটা কি, আমি সার্ভারের সাথে একটা সকেট তৈরি করতে যাচ্ছি। সেই সকেটটা কি হবে, নাম দিলাম ক্লায়েন্ট সকেট অ্যান্ড ইকুয়াল টু নিউ সকেট। এখন এখানে হচ্ছিল আমাদের জিনিসগুলো দিতে হবে। কি দিতে হবে দেখো, সো এখানে দেখো এখানে অনেকগুলো অপশন আছে। একটা অপশন আছে হলো আইনেট অ্যাড্রেস এন্ড ইন্টারনেট, আচ্ছা আইএনটি পোর্ট। সো তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে এন্ড পোর্ট নাম্বার দিতে হবে। সো অ্যাড্রেসটা হলো তোমার অ্যাড্রেসটা। সো আমার আচ্ছা একটা আমি অ্যাড্রেস দিচ্ছি, এটা কেন দিচ্ছি একটু পরে বলতেছি। তোমার অ্যাড্রেস যেটা তুমি সেটা দাও। আর হলো এখানে দিতে হবে সার্ভার যে পোর্টের মধ্যে হেয়ার করতেছে সেই পোর্টের মধ্যে। সো অ্যাগেন তোমাকে ইরোড দিবে, ইরোড দিলে অল প্লাস এন্টার দাও, অ্যাড এক্সেপশন টু মেথড সিগনেচার, এটা দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ তোমাদের যে পিসি আছে ওইটা দাও। এটাও দিতে পারো চাইলে 127.0.1। এটা কেন আমি একটু পরে বলতেছি। 127.0.0.1 এটাও দিতে পারো, অথবা তোমার মধ্যে যেটা শো করতেছে সিএমডি কোড থেকে 172.16 সামথিং ওইটাও দিতে পারো। এক্সেপশন হচ্ছে হলো যদি ফর এক্সাম্পল তুমি ক্লায়েন্ট একটা তৈরি করলা, সার্ভারে রিকোয়েস্ট করলা, আর সার্ভার ওখানে নাই, তখন তোমাকে একটা এক্সেপশন দেবে। এক্সেপশন হচ্ছে রান টাইমে যদি কোনো ধরনের এরর হয় সেটা হলো এক্সেপশন। তো সেটা আমার হ্যান্ডেল করতে হয়। তোমার দেখবে থিওরির মধ্যে এক্সেপশন হ্যান্ডেলিং এটা করানো হবে। তো এখানে একটু এটা দেখে দিলে আপাতত আমরা স্কিপ করে দিই, ধরে নিই যে এটা হচ্ছে আমি থ্রোজের মধ্যে লিখে রাখলাম। আচ্ছা এখানে 127.0.1 আসলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে হলো এটাই বলে লোকাল আইপি অ্যাড্রেস, মানে তোমার পিসির লোকাল হোস্টের অ্যাড্রেস। মানে তোমার পিসি যদি কোনো সময় কানেক্টেড না থাকে তাও একটা অ্যাড্রেস থাকে বাই ডিফল্ট, সেটা হলো 127.0.0.1। দ্যাট মিন্স তোমার পিসিতে যদি সার্ভার রান করো আর তুমি যদি এখানে একটা সকেট রান করে মানে ক্লায়েন্ট রান করে তুমি যদি সার্ভারে রিকোয়েস্ট করো, ওই সার্ভারের অ্যাড্রেসটা হবে 127.0.0.1। অথবা তুমি তোমার যে আইপি অ্যাড্রেস সেটাও দিতে পারো, দুইটাই মানে ভ্যালিড। সে যদি 127.0.0.1 পায় সে বুঝবে যে এটা আসলে তোমার পিসিতেই তুমি ইনজেক্ট করার চেষ্টা করছো, ঠিক আছে? মানে নিজেকে রেফার করার জন্য এটা অ্যাড্রেস হলো 127.0.0.1। তোমার পিসি মধ্যে নেট কানেকশনটা অফ করে দাও, অফ করে দিয়ে তারপরে যদি তুমি মানে আইপি অ্যাড্রেস দেখতে চাও তখন দেখাবে 127.0.0.1। অথবা কিছু যদি নাও দেখায়, অনেক সময় ড্যাশ 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 দিয়ে দেয়, তখনও তুমি ইউজ করতে পারো এটা। এটা হলো লোকাল হোস্ট অ্যাড্রেস, মানে তোমার পিসির বাই ডিফল্ট অ্যাড্রেস, ঠিক আছে? এটা সব পিসি সেম, এই অ্যাড্রেস দিয়ে সবাইকে নিজেকে নিজে রেফার করতে হবে। ওকে, সো এবার আমাদের দেখো তাহলে আমাদের রিকোয়েস্ট পাঠানো হয়ে গেল। এখন সার্ভারে যে কি করতে হবে, আমাকে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ এই সকেট ক্রিয়েট করলেই সেই রিকোয়েস্ট পাঠায় দেবে। ব্যাকগ্রাউন্ডে আসলে সেটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে এই অ্যাড্রেসে। আচ্ছা সো তাহলে দেখো আমি এখানে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। এখন আমাকে সার্ভারে যে কি করতে হবে, সার্ভারে যে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে এবং এই ক্লায়েন্টের জন্য একটা নতুন সকেট তৈরি করতে হবে, যে সকেট দিয়ে আফটার দ্যাট ক্লায়েন্ট হচ্ছিল তার সাথে কমিউনিকেট করবে। তো এখানে হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এন্ড একটা সকেট ক্রিয়েট করতে হবে। সেটা সার্ভারে করতে হবে, কারণ অলরেডি আমাকে রিকোয়েস্ট করে দিয়েছে। এখন তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা এখানে চাইলে তুমি অ্যাকসেপ্ট নাও করতে পারো, এটা আপ টু ইউ। সো আমি এখানে সার্ভারে যে এখানে একটা মেথড আছে হচ্ছিল সার্ভার সকেটের মধ্যে, সার্ভার সকেটের মধ্যে একটা মেথড আছে সেটা হচ্ছিল অ্যাকসেপ্ট। সো তুমি যদি অ্যাকসেপ্ট করো যে কোনো রিকোয়েস্ট আসে সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো এখানে হচ্ছিল দিতে হবে এই অ্যাকসেপ্ট করার পরে সে অটোমেটিক একটা হচ্ছিল সকেট রিটার্ন করে। সো এটার নামও দিলাম হচ্ছিল আমি ক্লায়েন্ট সকেট। সো এটা হচ্ছিল এটা এন্টার করে অল্টারনেটিভে আমি অ্যাড করে দেব। সো সার্ভার সকেট ডট অ্যাকসেপ্ট দিলে সে আসলে অ্যাকসেপ্ট করে একটা নতুন একটা সকেট তৈরি করে নেবে ক্লায়েন্ট সকেট। এর টাইম হচ্ছে হলো সকেট থেকে। সো এখন তাহলে দেখো
ক্লায়েন্টে একটা আমার অবজেক্ট আছে ক্লায়েন্ট সকেট, এখানেও কিন্তু একটা সকেট টাইপের ক্লায়েন্ট সকেট তৈরি হয়ে গেছে। এই দুইটা অবজেক্ট দিয়ে হচ্ছে সার্ভার আর ক্লায়েন্ট নিজে একে অপরের সাথে কমিউনিকেট করছে। এই ক্লায়েন্ট সকেট দিয়ে তুমি হচ্ছে ক্লায়েন্টের কোনো ডাটা পাঠাতে পারবা, আর ক্লায়েন্টের আবার যেরকম একটা ক্লায়েন্ট সকেট আছে সেটা দিয়ে আবার এখানে ডাটা পাঠাতে পারবা। আচ্ছা, দুইটা অবজেক্টের নাম সেম রাখছি জাস্ট কাজের বোঝানোর জন্য, এরকম না দুইটার নাম সেম দিতে হবে, এরকম না যে দুইটার নাম সেম না দিলে হচ্ছে কাজ করবে না, অথবা দুইটার নাম দিলে একজন আরেকজনের রেফার করবে, এই ধরনের কোনো কিছু নেই। এই ভেরিয়েবলের নাম তুমি যা ইচ্ছে দিতে পারো, আমি জাস্ট বোঝানোর জন্য কোডে উপরে দেখবা কোড করতে সুবিধা হয় বুঝাই, কারণ দুইটাই তো ক্লায়েন্ট সকেটের মতো কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে এই পাশ থেকে আমি যদি বলি তাহলে বলবো যে সার্ভার হলো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য ক্লায়েন্ট সকেট ইউজ করবে, আর ওই পাশ থেকে হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য ক্লায়েন্ট সকেট ইউজ করবে। তো এই ক্লায়েন্ট সকেট দিয়ে তুমি ইচ এন্ড এভরিথিং করতে পারবা। ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা, ক্লায়েন্টের কানেকশন অফ করে দেওয়া, ক্লায়েন্টেরকে তুমি ডিনাই করে দেওয়া, অথবা ক্লায়েন্টের সাথে ব্যান্ডউইথ অফ করে দেওয়া, যে কোনো কিছু তুমি এই ক্লায়েন্ট সকেট দিয়ে অবজেক্ট দিয়ে করতে পারো। সো তাহলে আমার জাস্ট মানে কানেকশন তৈরি করার জন্য এই দুইটা লাইনই এনাফ। তো সার্ভার সকেটে দুইটা, সার্ভার সকেটে ফার্স্ট হচ্ছে আমি একটা কোডে রিসেট করার জন্য অ্যাড করলাম, আফটার দ্যাট ক্লায়েন্ট সকেট তৈরি করব। আচ্ছা, আমরা আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটার মধ্যে অনলি তুমি একটা ক্লায়েন্টকেই সাপোর্ট করতে পারবে। মাল্টিপল ক্লায়েন্ট কিভাবে সাপোর্ট করব এটা হচ্ছে আমরা নেক্সট দেখব, তখন থ্রেড করব, ঠিক আছে? থ্রেড দিয়ে এই জিনিসটা আমরা হচ্ছে করে দেব। তো নেক্সট ক্লাসে আসার আগে আমার নেক্সট ক্লাসে আসার আগে আমি থ্রিতে অলরেডি থ্রেড পড়াই ফেলবো। সো তোমাদের মানে যদি ক্লাসের মধ্যে থ্রেড নাও পড়ায় তোমরা রিকোয়েস্ট থাকলো ওই আমার ক্লাসটা একটু দেখে এসো। তো সেম অ্যাপ্রোচ তুমি থিওরি ক্লাসে তোমার থিওরি যে থিওরি ক্লাসে থাকো তুমি খালি তাকায় তাকায় দেখো শুনো, তো ওইখানে ওই লেকচারটাই শুনবা, তো এক জিনিস, ঠিক আছে? তো জেনারেলি চিন্তা করে দেখো যেগুলো কোশ্চেন মনে করো না থিওরিতে কয়দিনের কোশ্চেন করছো, তো ওইটাও আমারটাই দেখবা, ঠিক আছে? তো ধরো আমার লেকচারের একটু কোয়ালিটি খারাপ হয়ে তাও দেখে এসো, অথবা টিউটার্স পয়েন্ট আছে, টিউটার্স পয়েন্ট খুব ভালো লেকচার আছে, থ্রেডের কনসেপ্টটা নিয়ে আসো। তো নেক্সট ক্লাস আমরা দেখব কিভাবে মাল্টিপল ক্লায়েন্ট আমরা হ্যান্ডেল করতে হয়। আজকে দেখব জাস্ট হচ্ছে সিঙ্গেল ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করা যায়। ইভেন আগের ইয়ারেও ভিডিও লেকচার আছে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেলিং। ওকে, সো তাহলে আমাদের এখন হচ্ছে ক্লায়েন্টের সাথে আর সকেট সার্ভারের সাথে হচ্ছে আমাদের কমিউনিকেশন লিংক তৈরি হয়ে গেছে। নাও উই ক্যান সেন্ড সাম ডেটা ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার অর ফ্রম সার্ভার টু ক্লায়েন্ট। সো ধরো আমরা এখানে একটা খুব সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করি যেটা হচ্ছে হ্যাঁ পোর্ট সেম হতে হবে, কারণ সার্ভার যে পোর্টে আমি হেয়ার করতেছি ক্লায়েন্টেও সেম সেম, কারণ ওই যে বললাম না একটা পোর্ট থাকবে যেটা স্পেসিফিক, অলওয়েজ যে কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট করলে ওই পোর্টে রিকোয়েস্ট করতে হবে। আফটার দ্যাট দেখো ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করার পরে একটা ইউনিক সকেট তৈরি করে দিয়েছে, এটা যতবার এই অ্যাকসেপ্ট কল করবে ততবার হচ্ছে ক্লায়েন্ট সকেট একটা তৈরি করবে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য এই ক্লায়েন্ট সকেটটা ডিফারেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এটা জাস্ট সিম্পল একটা অ্যাপ্লিকেশন তৈরি করি যেটা হচ্ছে আমি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে কোনো একটা ডাটা দিব, ডাটা দিলে সে হচ্ছে ওইটাকে আপার কেসে কনভার্ট করে দেবে। এটা আমি প্রত্যেক সেমিস্টারে এই সেম অ্যাপ্লিকেশনে দেখাই আমি কন্টিনিউটির জন্য। সো এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছিল ক্লায়েন্ট থেকে আমি একটা ডাটা তাকে পাঠাবো, সে হচ্ছিল ওই ডাটাটা সার্ভার ওইটাকে আপার কেসে কনভার্ট করে তোমার কাছে পাঠাবে। সো এটা কিন্তু খুব সিম্পল অ্যাপ্লিকেশন, বাট এটাকে তুমি কিন্তু যে কোনো এখানে অ্যাকশন করতে পারো। ধরো আমি ক্লায়েন্ট থেকে একটা নাম্বার পাঠাবো, সে চেক করে দেবে এটা প্রাইম কি প্রাইম না, তোমাকে পাঠিয়ে দেবে। আরও অনেক ধরনের কাজ করা যাবে। ওকে, এখন আমরা হচ্ছে ক্লায়েন্টে ফার্স্টে সার্ভারে ডাটা পাঠানোর জন্য অথবা সার্ভার থেকে ডাটা রিড করার জন্য ওই যে আইও, এখন কি আগে কি করতাম ফাইল থেকে ডাটা রিড করতাম রাইট করতাম, এখন কি করব সার্ভার থেকে ডাটা রিড করবো রাইট করবো। ফাইল থেকে ডাটা রিড রাইট করার জন্য আমরা কি একটা ফাইল রিডার অথবা ফাইল রাইটার তৈরি করছিলাম, অথবা বাফার রিডার বাফার রাইটার তৈরি করছিলাম। সিমিলারলি এখানে হচ্ছে আমাদের এরকম বাফার রিডার বাফার রাইটার তৈরি করতে হবে। কীভাবে? সো ফার্স্টে আমি মনে করো ডাটা পাঠানোর জন্য রাইট করার জন্য আমরা কি ইউজ করলাম বাফার রাইটার। এখানেও তুমি বাফার রাইটার ইউজ করতে পারো, বাট এখানে একটা স্পেশাল মেথড আছে সেটার নাম হলো প্রিন্ট রাইটার। সো এটার অ্যাপ্রোচটা কি প্রিন্ট রাইটার, মনে করো আমি এটার নাম দিলাম আউট ইকুয়াল টু নিউ প্রিন্ট রাইটার। এখন এটা দেখো যে কাইন্ড অফ কিন্তু স্ক্যানার টাইপের মতন একটা জাস্ট আমি একটা ক্লাস তৈরি করতেছি, এটার ভিতরে দিতে হবে যে তুমি কোথা থেকে হচ্ছে রিড করো। সো এখানে তুমি যদি ফাইল রাইটার দিতা এটা কিন্তু এখন ওই ফাইলের মধ্যে রাইট করা শুরু হবে, মানে ফাইল রাইটারে যদি একটা অবজেক্ট এখানে দিয়ে দাও সে ফাইল রাইটারে দিতে পারবে। দেখো এই যে রাইটার, সো যে কোনো রাইটার টাইপের জিনিস এখানে দিলেই হবে। সো এখন আমি কার কাছে রাইট করব সার্ভারে, আর সার্ভারের সাথে যত কমিউনিকেশন ওয়ে সব হচ্ছে এই ক্লায়েন্ট সকেট দিয়ে।
সো ক্লায়েন্ট সকেটের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছিল ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট স্ট্রিম। এটা যদি দাও তাহলে এটার মধ্যে ওই সার্ভারে রাইট করার জন্য যে রেফারেন্সটা, সেই রেফারেন্সটা তোমাকে এখানে দিয়ে দেয়। সো এটা হচ্ছিল আমার প্রিন্ট রাইটার। সো দ্যাটস ইট। এরপরে তুমি আউট অবজেক্ট দিয়ে জাস্ট সিম্পলি তুমি যখন রিড লাইন, সরি রাইট লাইন এরকম করতো না, রাইট তারপরে কি রাইট লাইন এরকম, এই জন্য জিনিসগুলো এখন হলো আউট অবজেক্ট দিয়ে করতে হবে। সো এটা কি সিমিলার বাফার রাইটারের মতন না? বাফার রাইটার ভিতরে আমি হচ্ছিল একটা ফাইল রাইটার দিয়ে দিতাম, আর সেই জায়গায় হচ্ছিল আমি ফাইলের রেফারেন্স না দিয়ে আমি হচ্ছিল দিচ্ছি হলো সার্ভারের রেফারেন্স। দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস এক্সট্রা দিতে হয়, সেটা হলো একটা প্যারামিটার হিসেবে কমা দিয়ে ট্রু দিয়ে দিতে হয়। ট্রুটা দিতে হয় কারণ হচ্ছে হলো প্রিন্ট রাইটার, এখানে প্রিন্ট রাইটার সব ব্যাকগ্রাউন্ড একটা বাফার রাইটারের মতন কাজ করে। বাফার রাইটার কিরকম? বাফার রাইটার কনসেপ্টটা হচ্ছিল সে বাফারে তুমি যখন কিছু রাইট করবা সাথে সাথে সার্ভার কাছে পাঠিয়ে দেবে। সে কি করে বাফারের মধ্যে জমা রাখে, যখন বাফারটা ফুল হয় তখন সে পাঠায়। মানে তুমি মনে করো একটা ক্যারেক্টার দিলা, তুমি সাথে সাথে পাঠিয়ে দেবে না। দুইটা ক্যারেক্টার দিলা, সাথে সাথে পাঠিয়ে দেবে না। এখানে একটা স্ট্রিং দিলেও সাথে সাথে পাঠাবে না। যে পর্যন্ত না বাফারটা ফুল হবে, একটা চাঙ্ক অফ ডেটা আসলেই মনে করো 100 অফ ক্যারেক্টার, সো 100 অফ ক্যারেক্টার যে পর্যন্ত না ফুল হবে সে পর্যন্ত ডাটা পাঠাবে না। বা যদি ট্রু দিয়ে দাও তাহলে সে কি করবে, যখনই তুমি নিউ লাইন দিবা সাথে সাথে ডাটা পাঠাবে। বাফার ফুল হোক অথবা না, এর জন্য ট্রু দিতে হয়। বুঝা গেছে? ওকে। সো সিমিলারলি এখানে আমরা একটা এখন বাফার রিডার তৈরি করি। সো রিড করার জন্য এখানে বাফার রিডারটাই ইউজ করলেই বেটার। হ্যাঁ, তোমার ওই সাথে নিউ লাইন দিলে সাথে সাথে চলে যাবে। বাফার ফুল করা পর্যন্ত সে ওয়েট করবে। মানে তুমি একটা লেখলা, লেখার সাথে সাথে নিউ লাইন দিলা, মনে হ্যালো ওয়ার্ল্ড নিউ লাইন, তার সাথে সাথে ওই হ্যালো ওয়ার্ল্ডটা পাঠিয়ে দিবে। সে ওয়েট করবে না বাফারটা ফুল হওয়ার জন্য। মনে করো বাফারের সাইজ হলো 100 ক্যারেক্টার, তো 100 ক্যারেক্টার আসলে সে পাঠাবে। ভিতরে একটা ভেরিয়েবল আছে যাকে ট্রু করে, এইটাই তো কোনো শব্দ দিয়ে দিয়েছি আমরা ভিতরে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। আচ্ছা, সো এখানে হচ্ছে এখন আমাদের একটা বাফার রিডার তৈরি করতে হবে রিড করার জন্য। সো এটার অ্যাপ্রোচটা অলমোস্ট হচ্ছিল আমাদের ফাইল বাফার রিডার যেরকম আমরা ইউজ করছিলাম হচ্ছিল ফাইলের মধ্যে সেরকমই। সো এখানে একটা বাফার রিডার তৈরি করতে হয়, বাট এটার মধ্যে অনেক কিছু দিতে হয়। জেনারেলি হচ্ছিল একটু মানে র্যাপ আপ করে অবজেক্টটাকে একটু সুন্দর র্যাপ করে তারপর দিতে হয়। আমি জাস্ট এখন ফাইল লেটারের মতন একটা জাস্ট যে ক্লায়েন্ট গেট আউট গেট, এটার ক্ষেত্রে ক্লায়েন্ট গেট আউটপুট স্ট্রিম হয়েছে, তো এটার ক্ষেত্রে হবে ক্লায়েন্ট গেট ইনপুট স্ট্রিম। বা ইনপুট স্ট্রিমটা কিন্তু আবার প্রসেস করতে হয়। প্রসেস কীভাবে করতে হয়, এখানে আমি এন্টার দিলাম, এই যে এরকম ছিল, মাঝখানে আমি এন্টার দিয়ে এরকম মাল্টি লাইনে কনভার্ট করলাম। ঠিক আছে, মানে দেখার সুবিধার জন্য। তো এখানে একটা অবজেক্ট দিতে হয়। অবজেক্টটা কি? নিউ ইনপুট স্ট্রিম রিডার। ঠিক আছে, তুমি চাইলে আলাদা একটা লাইনে নিউ ইনপুট স্ট্রিম রিডারের একটা অবজেক্ট তৈরি করে দেন এটার মধ্যে দিতে পারতাম, বাট আমি একবার করে দিলাম। সো এটার ভিতরে দিতে হয় হচ্ছিল ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম। সো দ্যাটস ইট। সো ফার্স্টে বাফার রিডার ইউজ করলাম। বাফার রিডার ইকুয়ালস নিউ বাফার রিডার, যেটা মানে কনস্ট্রাক্টরের ভিতরে আমি ইউজ করলাম হলো নিউ ইনপুট স্ট্রিম রিডার, তার ভিতরে আমি দিলাম হচ্ছে হলো ক্লায়েন্ট ডট গেট ইনপুট স্ট্রিম। তুমি চাইলে এটা দিয়ে হচ্ছে একটা অবজেক্ট বাইর করে এটা তারপরে হচ্ছে এখানে দিতে পারো, একই ওয়ে আমি একবার করে ফেললাম। ঠিক আছে, সো তাহলে এই যে আমাদের ইন আউট অবজেক্ট। হ্যাঁ, ইনপুট স্ট্রিম হচ্ছিল ওই যে কাইন্ড অফ হচ্ছিল ফাইল রিডারের মতো, সরি ফাইল ইনপুট স্ট্রিমের মতো বাইট বাইট করে করার জন্য। বাফার এটা কেন ইউজ করি, যাতে আমি স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। সো এর জন্য মানে এটার জন্য র্যাপ আপ করা হয়েছে। আচ্ছা, এখন তো আমাদের তাহলে ইনপুট আউটপুট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন উই ক্যান ইউজ দ্যাট ইনপুট আউটপুট অবজেক্ট টু রাইট অর রিড সামথিং ডেটা ফ্রম সার্ভার। ঠিক আছে, সিমিলারলি সার্ভারও কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে। তো সার্ভারও কি এরকম একটা ইন আউট রাখতে হবে। সার্ভার থেকে কি করতে হবে, সার্ভারের মধ্যে একটা আউট রাখতে হবে যেটা সার্ভার থেকে ক্লায়েন্টের ডাটা পাঠানোর জন্য, আবার ক্লায়েন্ট থেকে ডাটা রিড করার জন্য ইন রাখতে হবে। সো সার্ভারও আমরা এই জিনিসটা তৈরি করি। সার্ভারে তাহলে আমরা এই 3টা লাইন কপি করে নিই, এখান থেকে কপি করি,
আমরা সার্ভারে আর লিখবো না, এই 3টা লাইন এখান থেকে কপি করলাম। কপি করে এখন আমরা সার্ভারে আসি। সার্ভারে জাস্ট এই নিচের লাইনটার মধ্যে লিখে নাও। এখানে আবার ওকে দিতে চাবে, ওই যে ইম্পোর্টগুলো করার জন্য ওকে দিলাম। সো দেখো এখন সেম কোডটা ইউজ করতে। সো এই যে এখানে ক্লায়েন্ট সার্ভিস ক্লায়েন্ট সার্ভিস ক্লায়েন্ট সার্ভিস, সো এটার নাম এই জন্য আমি ক্লায়েন্ট সার্ভিস, যাতে কোড করার সময় আমরা এরকম কপি পেস্টটা যাতে তাড়াতাড়ি করতে পারি। আর না হলে তুমি যদি এখানে এখন তুমি দিয়ে দাও যে ক্লায়েন্ট সকেট দিবা 1 ক্লায়েন্ট সকেট 1 ক্লায়েন্ট সকেট 1, তাহলে এখানে দিয়ে দিতে হবে। অথবা ক্লায়েন্ট সকেট ফ্রম সার্ভার, তাহলে এখানে ক্লায়েন্ট সকেট ফ্রম সার্ভার, এখানে ক্লায়েন্ট সকেট ফ্রম সার্ভার, এখানে ক্লায়েন্ট সকেট ফ্রম সার্ভার। কোনটা? হয়েছে? তাহলে দেখো ক্লায়েন্টে আমার দুটো অবজেক্ট তৈরি হয়ে গেছে, ইন আউট, যেটাতে আমি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবো, আর সার্ভারেও আমার এখন ইন আউট হয়ে গেছে। সো এখন জাস্ট একটা সিম্পল টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটু ইউজ করতে পারি কি, দেখো এখানে যদি অ্যাকসেপ্ট হয় দ্যাট মিন্স কি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট হয়ে গেছে, মানে কানেকশন তৈরি হয়ে গেছে। সেখানে আমি একটা সিম্পল একটা স্ট্রিং আমি ক্লায়েন্টে পাঠাই দিই, ফর এক্সাম্পল ওয়েলকাম টু মাই সার্ভার, ঠিক আছে? তাহলে সার্ভার থেকে আমি একটা পাঠিয়ে দেবো। সার্ভার থেকে পাঠাতে গেলে কি করতে হবে, আউট ডট, এই যে দেখো প্রিন্টএল, দেখছো? সো সিমিলারলি আগে যেভাবে আমরা ইউজ করতাম এভাবে এখানেও সেম জিনিসগুলো ইউজ করবো, জাস্ট এখানে শুধুমাত্র সামনে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল দিতে হচ্ছে না। সো আমরা জাস্ট আউট ডট প্রিন্টএল দিচ্ছি। সো এখন আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম টু মাই সার্ভার। সো এখন আউট ডট প্রিন্টএল দিলে আমার এখানে কোন আইপি অ্যাড্রেস আছে নাকি, আচ্ছা তোমরা দিয়ে দেখতে পারো, তোমরা কেউ ক্লায়েন্টের মধ্যে এ অ্যাড্রেসটা দাও, আমার যে অ্যাড্রেসটা একজন দাও, দেখুন একজন 192.168 বুঝছো, 192.168.122.1 একজন একজন দাও, সবাই একবারে দিলে হচ্ছে আবার আমার এটা হ্যাং হয়ে যাবে। 192.168.122.1 আসছে? আচ্ছা ওকে। সো এবার হচ্ছে হলো তুমি রান করো না, তুমি ক্লায়েন্টে দিছো না। আচ্ছা ক্লায়েন্টে এখন একটা জিনিস করতে হবে, আমি সার্ভার থেকে ডাটা পাঠাবো, ক্লায়েন্টে রিড করতে হবে না? সো রিড করার জন্য আমার এখানে কি করতে হবে, সো এটা অলরেডি মনে হয় তোমরা জানো, এখানে কি করতে হবে, স্ট্রিং এস ইকুয়াল টু ইন ডট রিড লাইন, দেন এটা সিস্টেম আউট আমি প্রিন্ট করে দিই, ঠিক আছে? সো তোমার সার্ভারের ক্লায়েন্টের মধ্যে এটা লিখে রাখো, জাস্ট এস ইকুয়াল টু ইন ডট রিড লাইন, হয়েছে না? কোনটা? হ্যাঁ এটা তো ক্লায়েন্টে তোমারই করতে হবে, মানে ক্লায়েন্ট সার্ভার থেকে ডাটা পাঠাবে আউট দিয়ে, ক্লায়েন্ট হচ্ছিল এটাকে রিড করতে হবে। এস তোমরাই করতে পারো, পাশাপাশি দুইজনই করতে পারো, একজন হচ্ছে সার্ভার রান করবা, আরেকজন হচ্ছে ক্লায়েন্ট রান করবা, একজন সার্ভার একজন ক্লায়েন্ট। আচ্ছা সবাই যদি আমারটার মধ্যে পাঠাইতে চাও আমি একটু দিয়ে দেই, সবাই পাঠাইতে পারবা। আমি এখানে হোয়াইল লুপ দিয়ে দিই, তাহলে যে কেউই আমাকে এখানে পাঠাইতে পারবো, ঠিক আছে? সো নাও আমি এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি,
একটা এখান থেকে মেসেজ পাবো। আচ্ছা এখন না দিও না, তাহলে দেখলে আমি বুঝতে পারবো যে এখান থেকে কেউ আসছে নাকি, কেউ আমাকে কল করছে নাকি। সো এখন তোমরা এটা দিতে পারো। আচ্ছা তোমাদের এটা সার্ভারে চেঞ্জ করার দরকার নেই, চাইলে চেঞ্জ করতে পারো, বাট দরকার নেই। তোমাদের সার্ভারে চেঞ্জ করার দরকার নেই, তোমাদের সার্ভার যেরকম আছে সেভাবে। তো এখন কেউ রিকোয়েস্ট করতে পারো এটার মধ্যে 192.168.122.1। সো এটা হচ্ছিল ক্লায়েন্টে লিখবা, লিখে ক্লায়েন্টটা রান করবা, তোমাদের সার্ভার রান করার দরকার নেই। আমার হচ্ছে এখানে আমরা সার্ভার রান করবো, তোমরা হচ্ছিল ক্লায়েন্ট। এখানে আমি সার্ভার রান করেছি, এখন তোমরা ক্লায়েন্ট রান করলে এখানে পাবো। আর কথা যদি আইপি অ্যাড্রেস নিয়ে কোনো কথা না, হ্যাঁ ক্লায়েন্ট রান করছো আর কেউ পাইছো? আচ্ছা তাহলে মনে হয় তোমার মানে এই ল্যাবের সাথে আমার তো এটা আবার ওয়াইফাই তে কানেক্ট করা। আচ্ছা তাহলে তোমরা এক কাজ করো, তোমরা নিজেরা রান করো। তোমার আগে ফার্স্টে সার্ভার রান করো। সো আমি এই হোয়াইল লুপ বাদ দিয়ে দিলাম। সো ফার্স্টে তোমরা যেটা করো, ফার্স্টে সার্ভার রান করো তোমাদের পিসিতেই, ঠিক আছে? তোমাদের পিসিতেই ফার্স্টে তুমি সার্ভার রান করো, তারপরে ক্লায়েন্ট রান করো। তাহলে দেখবা আমি যে সার্ভার রান করলাম এখানে, জাস্ট একটু দেখে নাও আগে। তো সার্ভার রান করলাম, আমার এখানে কিন্তু কিছু শো করতেছে না, ঠিক আছে? এখন আমি ক্লায়েন্ট রান করি। সো আমি যদি এখানে ক্লায়েন্ট রান করি, এখন দেখতে পারবা ক্লায়েন্ট রান করলাম, দেখো এখানে কিন্তু দুইটা ট্যাব ওপেন হয়ে যাবে, একটা হচ্ছে হলো ক্লায়েন্ট আর একটা হচ্ছে হলো সার্ভার, ঠিক আছে? সো দেখো এই যে ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, আর এখানে ক্লায়েন্টের মধ্যে ওয়েলকাম টু সার্ভার দেখাচ্ছে। তো তোমার পাশাপাশি করো, তোমাদের পাশাপাশি দুইজন একটা করো, একজন সার্ভার রান করো, একজন ক্লায়েন্ট রান করো। অথবা নিজে পিসিতে করতে গেলে একজন হচ্ছে সার্ভার রান করবা, মানে ফার্স্টে সার্ভার রান করবা দেন ক্লায়েন্ট, আর পাশাপাশি পিসি করতে গেলে একজন ক্লায়েন্ট একজন সার্ভার। ফার্স্টে সার্ভার রান করতে হবে, আগে ক্লায়েন্ট রান করতে হবে, আগে সার্ভার রান করতে হবে। ফার্স্টে সার্ভার দেন ক্লায়েন্ট। হ্যাঁ এই অ্যাড্রেস এটা হচ্ছে তোমার নিজের পিসি যদি রেফার করতে চাও, আর অন্য পিসি রেফার করতে গেলে অন্য পিসি হ্যাঁ ওটা নিজের পিসি করতে হবে। অন্য ওই পিসি কোনো তোমার সার্ভার করা আছে, যদি এখান থেকে টাইপ করতে হবে অন্য ওই পিসি ওটা আগে সার্ভার রান করতে হবে। সার্ভার রান করবে, যদি সার্ভার রান করতে দেখো এই যে পোর্ট ইজ অলরেডি ইউজ, দ্যাট মিন্স যে আগে সার্ভার অ্যাড্রেস অলরেডি ইউজ, দ্যাট মিন্স সার্ভার আগে রান করে পোর্টটা অফ করে দিতে হবে, দেন সার্ভার আগে একই পোর্টে সার্ভার রান করে রাখলে ওই সার্ভার যদি অফ না করে আবার যদি সার্ভার রান করো তাহলে ওই নতুন আগে সার্ভার অফ করে দিতে হবে। যেমন আমার এখানে সার্ভার এখনো কিন্তু রান হচ্ছে, সরি আমার এখানে সার্ভার রান হচ্ছে না, মানে আগে রান হইতেছিল, ঠিক আছে? তো সার্ভার রান অবস্থায় যদি সার্ভার না রান করে এখানে রান করে থাকলে এখানে স্টপ দিতে হবে। এখানে আগে সার্ভার রান করতে হবে। হ্যাঁ
সামনে দিকে যাই। রান করার কয়েকটা প্রসিডিউর বলে দিচ্ছিলাম। রান করতে গেলে অলওয়েজ হচ্ছে হলো দুইটা জিনিস মনে রাখবা। ফার্স্টে সার্ভার রান করতে হবে, দ্যাট ক্লায়েন্ট। সেকেন্ড হচ্ছে হলো সার্ভার যদি রান করার পরে কোন এরর দেয় যে অলরেডি অ্যাড্রেস অলরেডি ইউজ, আগে এররটা পড়ো, এরর করে দেখো দেখো কি বলছে। যদি বলে যে অ্যাড্রেস অলরেডি ইউজ, দ্যাট মিন্স তুমি সার্ভার আগে রান করছিলা, ওই কোডে ওই সার্ভারটা অফ করো নাই। তার সলিউশন হচ্ছে হলো দুইটা, আগে দেখো সার্ভার কোনগুলো ওপেন করা আছে সেগুলোকে অফ করো, অথবা পোর্ট নাম্বার চেঞ্জ করো, যেগুলো সব সহজ। ঠিক আছে, তার অনেক পোর্ট নাম্বার আছে, যে কোনো পোর্ট নাম্বার দিলে ওই পোর্ট নাম্বারগুলো ফিল আপ হয়ে থাকবে না, তুমি আবার পিসি রেজিস্টার দিলে আবার ওগুলো সব পোর্ট নাম্বার চলে যাবে। ওকে, সো দেখো এখন পর্যন্ত আমরা কি করছি, সার্ভার থেকে ডাটা পাঠাচ্ছি। এখন আমি কি করব, ক্লায়েন্ট থেকে একটা স্ট্রিং পাঠাবো, সেটা হচ্ছিল সার্ভার আপার কেসে কনভার্ট করে পাঠিয়ে দিবে। আপাতত যেটা আছে সেটা থাক, যে কানেক্ট হওয়ার সাথে সাথে সার্ভার ওয়েলকাম মেসেজ জানিয়ে দিবে, এটা আপাতত থাক। এখন আমাদের টার্গেট হচ্ছিল, এখন আমি কি করব, ক্লায়েন্টের থেকে, ক্লায়েন্ট হচ্ছিল এখানে কিছু ইনপুট দিবে। ক্লায়েন্ট কীভাবে ইনপুট দিবে, কমান্ড লাইন দিয়ে। কোনটা এ আসতে, হ্যাঁ কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা এখানে কি করব, ক্লায়েন্ট হচ্ছিল কিছু ইনপুট দিবে। ক্লায়েন্ট ইনপুট দিবে কীভাবে, কমান্ড লাইন দিয়ে। তাহলে এখানে কিন্তু আরেকটা স্ক্যানার তৈরি করতে হবে। আমি প্রিন্ট রাইটার বাফার রিডার তৈরি করতে হচ্ছিল সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। আরেকটা আমার স্ক্যানার তৈরি করতে হবে আমার কমান্ড লাইন থেকে ইনপুট নেওয়ার জন্য। কারণ আমি কি করবো, একটা স্ট্রিং ইনপুট নিব, সেটা পাঠাবো, তো স্ট্রিংটা ইনপুট নিতে হবে কমান্ড লাইন থেকে। সো এর জন্য আমি এখানে ইউজ করবো হলো স্ক্যানার। সো স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। সো এখানে আমি কি করবো, ইউজার কাছ থেকে একটা স্ট্রিং ইনপুট নিব। সো স্ট্রিং ইনপুট নিব কীভাবে, স্ট্রিং মনে করো INS নাম দিলাম, ইনপুট স্ট্রিং স্ক্যানার ডট নেক্সট লাইন। সো একটা ফুল স্ট্রিং আমি নিয়ে নিলাম। সো তাহলে দেখো এটা কিন্তু আমাদের, এটা প্রসিডিউরটা কিন্তু এখন হচ্ছিল, এখানে তুমি একটা অবজেক্ট তৈরি করতেছো স্ক্যানার, যে হচ্ছিল ইউজার থেকে ইনপুট নিচ্ছে। দেন তোমাকে এটা আবার কাকে পাঠাইতে হবে, সার্ভারকে। সার্ভারকে পাঠাবো কিভাবে, out.println। সো যেটা আগে করতাম কি সিস্টেমে আমি প্রিন্ট করতাম, সেটা সিস্টেম ডট আউট না দিয়ে আমি দেবো out.println, কারণ আউট নামে একটা অবজেক্ট আছে। সো এখানে হচ্ছিল out.println, এটার ভিতরে দিয়ে দেবো হচ্ছিল INS। তাহলে আমি কি করলাম, ইউজার থেকে ইনপুট দিলাম, সার্ভারে পাঠিয়ে দিলাম, বুঝছে? তাহলে কি সার্ভার এখন ডাটা পেয়েছে, আর সার্ভারটা কি ডাটা রিড করতে হবে। এখন আমি যাই সার্ভারে ডাটা রিড করবো। সো এখানে কোড করতে গেলে দেখো কিছু কোড আমি ক্লায়েন্টে করতেছি, এরপরে সার্ভারে কোড করতেছি, আবার সার্ভারে কোড করতেছি, আবার ক্লায়েন্টে কোড করতেছি। এরকম সিকোয়েন্সিয়ালি কোড করলে মানে কাজটা ইজি হয়। এরকম গ্রাফিকে কোড করবো, আমি এখান থেকে পাঠাইলাম, ওখানে যখন রিড করবো, প্রসেস করবো, দেন আবার ব্যাক করবো। ঠিক আছে, তো এইভাবে কোড করলে, এইভাবে গ্রাফিকে যদি কোড করো তাহলে মাথার মধ্যে হেডেক কম হবে। তো কোনো ইরর হয় তখন এখান থেকে দেখে বুঝতে পারবা যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে। তো তোমার এরকম হয়ে যাবে, তুমি সার্ভার ক্লায়েন্ট থেকে ডাটা পাঠিয়েছো, সার্ভারের ডাটা রিড করো নাই, তারপর তুমি বলতেছো যে আমার ক্লায়েন্টের কেন ডাটা আসে না। আমার এখান থেকে কী করতে হবে, ক্লায়েন্ট থেকে সার্ভারে ডাটা পাঠাতে হবে, সে আপার কেসে কনভার্ট করবে, দেন আবার ক্লায়েন্টে ব্যাক করবে। কিন্তু এখন তুমি বলতেছো যে আমি তো ডাটা পাচ্ছি না, কিন্তু এরকম হয়েছে হয়তো যে তুমি ক্লায়েন্টের সার্ভারে ডাটা রিড করো নাই, অথবা সার্ভার থেকে ডাটা ব্যাক করো নাই। সো এখন আমি কি করলাম, আমার কাছে এখন ডাটা কিন্তু সার্ভারে চলে আসছে, বাট সার্ভারে এখন রিড করতে হবে। সো সার্ভারে রিড করতে গেলে আমি কীভাবে রিড করবো, IN string INS equal to in dot read line। আমার এখানে বাফার রিডার আছে, বাফার রিডার দিয়ে আমি এখন হচ্ছিল ক্লায়েন্ট থেকে যে ডাটাটা পাঠানো হয়েছে সেটা আমি এখানে রিড করলাম।
এরপরে কি আপার কেসে কনভার্ট করবো। সো আপার কেসে কনভার্ট করার ওয়েটা হচ্ছে হলো স্ট্রিং, এখানে রেজাল্ট নাম দিলাম আইএনএস ডট টু আপার কেস নামে একটা মেথড আছে, মানে আমি খুব সিম্পলভাবে দেখানোর জন্য জাস্ট এটা ইউজ করলাম। সো এটা টু আপার কেস। ঠিক আছে, আচ্ছা এখানে একটু জাস্ট আমি বলে রাখি, এখানে কিন্তু আমরা একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করতেছি। কারণ কি, একটা ক্লায়েন্টকে সে অ্যাকসেপ্ট করতেছে, পিন রাইটার অথবা বাফার রিডার তৈরি করতেছে, আফটার দ্যাট সে ওয়েলকাম রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপরে এই বাকি কাজগুলো তারপরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু একটা ক্লায়েন্টকে সার্ভ করার পরে শেষ। জেনারেলি আসলে সার্ভার একটা ক্লায়েন্টকে সার্ভ করার পরে শেষ হয়ে যায় না। তো এটা করতে গেলে এখানে জাস্ট আমরা একটা হোয়াইল লুপ, ইনফিনিট একটা হোয়াইল লুপ চালিয়ে দিতে হবে, তাহলে সার্ভারটা অলওয়েজ রান হতে থাকে, কোনো সময় এটা অফ হয় না। যেমন নর্মাল সার্ভার থাকে, নর্মালি সার্ভার কিন্তু কোনো সময় অফ হয় না, সবসময় চলতে থাকে। ওকে, তো এখন আমার আপার কেসে কনভার্ট করা শেষ। দ্যাট মিনস আমি এখানে এসে আমার এই পোর্শনের কোড আমি লিখে ফেলছি, যেটা হচ্ছে হলো ইনপুট ফ্রম ক্লায়েন্ট, দেন আমি কি করলাম, প্রসেসিং করলাম, এটাকে প্রসেসিং করলাম। এখন আমাকে কি করতে হবে, এই প্রসেস ডাটাটাকে ক্লায়েন্টে পাঠিয়ে দিতে হবে। সো আমি এটা আবার পাঠিয়ে দিলাম। সো ব্যাক করলাম। এখন ব্যাক যদি আমি করি, সো এখন ব্যাক করতে গেলে এখানে আমার তো এখনো ব্যাক করি নাই, ব্যাক করতে গেলে আমাকে করতে হবে আউট ডট প্রিন্ট এলএন। সো এখানে হচ্ছিল রেজাল্টটা আমি ব্যাক করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, ক্লায়েন্টে যে আবার এটাকে রিড করতে হবে। আচ্ছা এই পর্যন্ত তোমরা লেখা পারবে আউট ডট প্রিন্ট এলএন রেজাল্ট। তোমার লেখা হয়েছে? সো এবার আমরা ক্লায়েন্টে যাই, ক্লায়েন্টে যে এখন হলো রিড করি। সো রিড করবো হচ্ছিল ইন ডট রিড লাইন, এটা রাখলাম হচ্ছিল রেজাল্টে, অ্যান্ড এটা প্রিন্ট করে দিলাম হচ্ছিল সিস্টেম ডট আউট দিয়ে। সো আমি ডিভাইড করে রাখলাম। সো রিড লাইন করলাম অ্যান্ড সিস্টেম ডট আউট করলাম। সো এখন হচ্ছে হলো সার্ভারটাকে রান করো, দেন ক্লায়েন্ট রান করো, এরপরে ক্লায়েন্টের যে বক্সটা ওপেন হবে সেখানে যে কিছু লিখো, দেখবা সার্ভার থেকে ডাটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, আজকে সার্ভার রান করবা, দেন ক্লায়েন্ট রান করবা, এরপরে ক্লায়েন্টের যে কনসোলটা আছে সেখানে কিছু লিখবা, দেখবা যে সেটা সার্ভারের সাথে পাঠানোর পরে আমার হলো আমার কাছে কনভার্ট করে চলে আসে। আজকে সার্ভার দেন ক্লায়েন্টের মধ্যে যে লিখতে হবে, কোথায় লিখতেছে, সার্ভারে লিখতেছে, ক্লায়েন্টে লিখতে হবে, এখানে ক্লায়েন্ট রান করছে, ওই ক্লায়েন্ট রান করলে রান করবে না।
তাহলে দেখো ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন কিন্তু আমরা এই যে তোমাদের কিন্তু এখন আইপি অ্যাড্রেস এগুলো নিয়ে কাজ করতে তেমন কিছু হচ্ছে না, তোমাদের ফার্স্টে ইনিশিয়ালের সময় একটা আইপি অ্যাড্রেস দিচ্ছ, দ্যাটস ইট। এরপরে কিন্তু বাকি আছে। সো দেখো এখন কিন্তু চাইলে তোমরা মানে জাস্ট এক্সপ্লেন করার জন্য চ্যাট টাইপের এই ধরনের জিনিস তৈরি করে দিতে, ঠিক আছে? বাট এইগুলো কিন্তু কোনো প্রজেক্ট হবে না। ওকে, সো এখন তোমাদের টাস্ক হচ্ছে হলো এখন একটা খুবই সিম্পল। এখন আমি সার্ভার থেকে যদি একটা ডাটা পাঠাই, মানে ক্লায়েন্ট থেকে যদি একটা ডাটা পাঠাই, তখন সে কি করতেছে? ওইটা পাঠাই দিতে দেওয়ার পরে ক্লায়েন্টও শেষ, সার্ভারও শেষ। এখন তোমায় কি করতে হবে? ক্লায়েন্ট থেকে আমি যত ইচ্ছা তত ডাটা পাঠাতে পারবো, যে পর্যন্ত আমি ইন্ট লিখব, ENT, যে ইন্ট লিখি ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভারও শেষ হয়ে যাবে। কিভাবে করতে হবে? বুদ্ধি বের করতে। দ্যাট মিন্স লুপ লাগবে, তারপর একটা লুপ লিখতে হবে, ক্লায়েন্ট একটা লুপ লিখতে হবে, কোনো একটা কিছু করতে হবে। এখন আমরা কি করতেছিলাম? ক্লায়েন্ট থেকে একটা ডাটা পাঠিয়ে দিয়েছিলাম, সে আমাকে কিছু করে আমাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে না? ভালো মতো বুঝে নিয়ে নিন, কারণ পাশে পিছিয়ে দেখতে পারো, কারণ এরপর সবগুলো নিয়ে উঠে আজকে হলো তোমাদের ঈদে, কারণ ফাঁকা আছে, তো পাশাপাশি বসতে পারবো না, আরেকটা দিকে তাকাই দেবো, নিজের একটা দিকে বুঝানো, কারণ পাশে দিকে কথা বলতে পারবো, কারণ কাজগুলো তুমি তুমি শিখবে। এখন আমি কি করছি? ক্লায়েন্ট একটা ডাটা পাঠাচ্ছে, সে সার্ভার কি করতেছে সেটাকে রিড করে আবার কিছু কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে। এরপর ক্লায়েন্টও শেষ হয়ে যাচ্ছে, সার্ভারও শেষ হয়ে যাচ্ছে না, লাইভ থাকতেছে। তুমি ক্লায়েন্ট থেকে আবার ডাটা পাঠাতে পারতেছো। আমার এখন কি করতে হবে? এইভাবে কোডটাকে চেঞ্জ করতে হবে। এই এখন কি করতে হবে? ক্লায়েন্ট থেকে আমি একটা স্ট্রিং পাঠাবো, সার্ভারে যাবে, তাহলে আমাকে যে কম্পিউটারে পাঠিয়ে দিবে, আমি দেখতে পারবো। আবার ক্লায়েন্ট থেকে পাঠাবো উইদাউট মানে আমার বারবার রান না করে, ঠিক আছে? আমি কি করব? আবার স্ট্রিং পাঠাবো, সে আবার যে কম্পিউটারে পাঠিয়ে দেবে, আবার পাঠাবো, আবার পাঠিয়ে দেবো, আবার পাঠাবো, আবার পাঠিয়ে দেবো। অ্যাকসেপ্ট করতে হবে না, একবারই অ্যাকসেপ্ট করবে। তারপর হচ্ছে হলো ইন যখন আমি লিখবো, ক্লায়েন্ট যখন ইন লিখবো, তখন ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভারও শেষ হয়ে যাবে। ক্লায়েন্ট যখন ইন লেখে, ক্লায়েন্ট যদি ইন লেখে তাহলে ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভারও ইকুয়াল দাও, অন্য দাও, অ্যালজিস দাও, ফাইল দাও, আরো যদি কোনো কিছু ইউজ করতে মন চায় ইউজ করো, দুই ইউজ করতে পারো, এনিথিং যেভাবে তোমার ইউজ করো। আচ্ছা, সেকেন্ড টাস্কটা হচ্ছে হলো হ্যাঁ না এখন এরপরে আমরা কোনো ডিসকাশন করব। তো এটা হলো একটা টাস্ক। আরেকটা টাস্ক হচ্ছে হলো এটাকেই আমাকে মডিফাই করতে হবে। মডিফাই করলে পারবা। আমি হলো ক্লায়েন্ট থেকে কতগুলো নাম্বার দিব, ঠিক আছে? 5 10 15 এরকম নাম্বার দিতে থাকি। নাম্বার আমি কতগুলো দিয়ে দিব, সে কি করবে? সার্ভার এগুলো অ্যাকসেপ্ট করবে, যতগুলো পর্যন্ত আমি -1 দিই। যদি -1 দিই, সার্ভার কি করবে? এত পর্যন্ত যতগুলো আমি নাম্বার পাঠিয়েছিলাম সবগুলো যোগ করে অ্যাভারেজ করবে। অ্যাভারেজ, ঠিক আছে? আমি কি করব? ক্লায়েন্ট থেকে আমি নাম্বার পাঠাতে থাকবো, বলবো 5 6 7 এরকম পাঠাতে থাকবো, প্রত্যেকবার একটা করে পাঠাবো, ঠিক আছে? সার্ভার এটা যেভাবে তুমি ইচ্ছা রাখতে পারো। যখন আমি -1 দিব, তখন ক্লায়েন্ট আর ওই ইনপুট নিবে না ইউজারের কাছ থেকে। সার্ভার কি করবে? এখন পর্যন্ত যত নাম্বার পাঠানো হয়েছে সবগুলো নাম্বার যোগ করে অ্যাভারেজ করে সার্ভার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। এরপর ক্লায়েন্টও শেষ, সার্ভারও শেষ, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু টোটাল কতগুলো নাম্বার দিব এটা আমি বলে দেবো আগে থেকে। আমি নাম্বার কনফিডেন্স দিতে থাকবো, তাই এগুলো সবগুলো কিন্তু ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট হচ্ছে ইউজারের কাছ থেকে নেবে। এরপর আমরা ডিসকাস করবো না, এরপর তোমরা বুঝলে না বুঝলে না বুঝলে